প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা। 2 সেপ্টেম্বর জেলা ও মহানগরের র্যালি। সন্ত্রাস ঠেকাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের। ভিসি সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৯ জন শিক্ষকের পদত্যাগ। অচল একাডেমিক ও প্রশাসনিক কাজ। দ্রুত শিক্ষার পরিবেশ না ফিরলে সেশন জটের শঙ্কা শিক্ষার্থীদের। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে এবার সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে দ্রুত বিচার আদালতে মামলাটি করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ। অভিযোগ করা হয়, গত 4 আগস্ট বন্দরবাজার এলাকায় ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশ, আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি ও হামলা করে। মামলায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, শেখ রেহানা ও ওবায়দুল কাদেরকে আসামি করা হয়। এছাড়া 500 থেকে 600 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। জনের বিরুদ্ধে আজকে মামলা করেছি আমরা কোর্টে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন। শুনে এই আসামিগুলোর সবার ছবিও দেওয়া হয়েছে, অস্ত্রসহ ছবিও দেওয়া হয়েছে। আদালত শুনে এজাহার করে আদেশ দিয়েছেন। আমরা দাবি জানাচ্ছি, কোর্টের কাছে পেশ করেছি, কোর্ট মামলা গ্রহণ করেছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এদেরকে গ্রেফতার করা হোক। এদিকে নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কেয়ারটেকার মনির হোসেন হত্যায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 123 জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। নিহত মনিরের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। এতে শামীম ওসমানের পাশাপাশি তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াকে আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মনির হোসেন সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লায় PM টাওয়ারের কেয়ারটেকার ছিলেন। গত 20 জুলাই বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শামীম ওসমান ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে হিরাঝিল এলাকায় রাস্তায় গুলিবিদ্ধ হন মনির হোসেন। পরে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 22 জুলাই বিকেলে তার মৃত্যু হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর উপাচার্য সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৯ জন শিক্ষক পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও কার্যত অচল একাডেমিক ও প্রশাসনিক কাজ। শিক্ষার্থীরা বলছেন, দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা না হলে সেশন জট আরও বাড়বে। আর অচল অবস্থা কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান শিক্ষকদের। আব্দুল সালামের ছবি ও শাহিন আলমের তথ্য নিয়ে রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ৭৯ জন শিক্ষক বিভিন্ন দপ্তর থেকে পদত্যাগ করেন। 18 আগস্ট বিশ্ববিদ্যালয় খুলে দিলেও কার্যত নেই কোনো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ব্যক্তি উদ্যোগে ক্লাস নিচ্ছেন কয়েকটি বিভাগের শিক্ষকেরা, যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। এই অবস্থায় সেশন জটের শঙ্কায় শিক্ষার্থী। এখানে সেশন জট বা অন্যান্য একাডেমিক কাজে বাধাগ্রস্ত হচ্ছে। তো আমাদের দাবি হচ্ছে যে অতি শীঘ্রই যেন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হতে শুরু করে যেন একাডেমিক কার্যক্রমগুলো সচল হয়। আমাদের ক্লাস খুলে দেওয়া হোক, আমরা আগের মতো করে সুন্দরভাবে ক্লাস করব। আর তারপরে হচ্ছে আমরা যেন আর সেশন জটে না পড়তে হয়। শিক্ষার্থীরা যেন তাদের একাডেমিক জায়গা থেকে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ডিনরা আছেন, একাডেমিক কাউন্সিল আছে, তারপর হচ্ছে আমাদের শিক্ষকরা আছে, সবচেয়ে বড় কথা। তো তাদের সাথে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটা মিট অ্যারেঞ্জ করে তাদের সাথে বসে এই যে স্থবিরতা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব। শিক্ষকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গবেষণা পরিবেশ ফিরিয়ে আনতে উপাচার্য নিয়োগের কোনো বিকল্প নেই। অচল অবস্থা কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান তাদের। যত দ্রুত সম্ভব এখানে ভাইস চ্যান্সেলর দেওয়া দরকার, যাতে করে তারা এই প্রাতিষ্ঠানিক কার্যক্রমটা চালু করতে পারে। আর না হলে আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চ্যান্সেলর নিয়োগ দিলে এখানে 1200 শিক্ষক আছে, অনেক শিক্ষক দক্ষ, সৎ, পূর্ব অভিজ্ঞতা আছে। তাদেরকে এনে এই প্রশাসনের এই শূন্য পদগুলো পূরণ করবে এবং দ্রুত সময়ের মধ্যেই এটা হলো সমাধান হয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 59টি বিভাগের অধীনে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 26,000। সময় সংবাদ, রাজশাহী। নতুন করে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে না। HSC পরীক্ষা নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষা বিষয়ক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
সারা দেশে লাখো শিক্ষার্থীর ইচ্ছের প্রতিফলন ছাড়াই এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ার বিষয়টি আবার পুনর্বিবেচনা করা হবে কিনা এ প্রশ্নে কোনো মন্তব্য করতে চাননি শিক্ষা উপদেষ্টা। আন্দোলনকারী শিক্ষার্থী যারা, তাদের দাবি ছিল, তাদের যুক্তি ছিল যে তারা মানসিকভাবে বিপর্যস্ত। এত বড় একটা গণ অভ্যুত্থান, ছাত্র আন্দোলনের পরে আবার ক্লাসরুমে এখনই ফিরে গিয়ে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার তাদের একটা মানসিক চাপ। এইচএসসি পরীক্ষা দিচ্ছে 12-13 লাখ সারা দেশে। এখন তাদের মতামত যে এই সব শিক্ষার্থীদের মতামত, তা তো যাচাই করার কোনো সুযোগ নেই। সন্ত্রাস ঠেকাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেউ এ ধরনের অপচেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। বিকেলে নয়াপল্টনে আয়োজিত বিএনপির যৌথ সভা শেষে একথা বলেন তিনি। এখন সবাইকে কিন্তু নিজের দায়িত্ব নিয়ে আমাদেরকে এই বিজয়কে সুসংগত করতে হবে। আজকে কেউ যদি সন্ত্রাস করতে চায়, কেউ যদি আপনার চাঁদাবাজি বা অন্য কিছু করে আপনার ক্ষতি করতে চায়, সেটাকে আমাদেরকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদেরকে সেটাকে রুখে দিতে হবে, প্রতিরোধ করতে হবে। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী যে পালন করতে যাচ্ছি 31শে আগস্ট অর্থাৎ 1 সেপ্টেম্বর, একদিন আগে আলোচনা সভা। 1 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে আপনার জিয়ারত, ফতেহ পাঠ ও শ্রদ্ধার নিবেদন। বাংলা সময় আরো থাকছে। আখের চাষ বাড়ায় চলতি মৌসুমে নাটোর চিনিকলে লক্ষ্যমাত্রার বেশি মারাইয়ের সম্ভাবনা। কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি সংকট কাটার আশা কৃষি বিভাগের। অবশেষে ভেঙে দেয়া হচ্ছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। বুধবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে বলেও জানান গভর্নর। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অস্থিরতা শুরু হয় ইসলামী ব্যাংকে। এসালমের দখল থেকে মুক্তি পেতে আন্দোলনে নামেন ব্যাংকটির পুরানো কর্মকর্তারা। এমন প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, ইসলামী ব্যাংকের জন্য গঠন করা হবে নতুন পরিচালনা পরিষদ। একে একে সব দুর্বল ব্যাংকের পরিষদ ভেঙে দেওয়া হবে বলেও জানান তিনি। যে ভগ্নাদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে। এখান থেকে আমরা অবশ্যই 100 টাকা পাবো না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটুকু পাওয়া যায় সেটুকুই চেষ্টা করতে হবে। পরিষদ ভেঙে দেওয়া ব্যাংকগুলো কারা চালাবেন এমন প্রশ্নে গভর্নর জানান, সরকার কোনো ব্যাংকের দায়িত্ব নেবে না। আপাতত কার্যক্রম চলবে স্বতন্ত্র পরিচালক দিয়ে। যদি কারো 2%-এর উপর শেয়ার থাকে, তার একটা বোর্ডে বসার একটা অধিকার জন্মায়, তাহলে আমরা তাকে দিতে পারি। ঢোকার উপযুক্ত এবং সে 2% শেয়ার আছে, তাহলে সে স্পন্সর শেয়ার হোল্ডার হিসেবে বোর্ডে যেতে পারবে। বেনামি ঋণ ও অর্থ পাচার ঠেকাতে গেল সোমবার এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 6 ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা স্থগিত রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এসালম। অভিযোগ আছে, এরপর থেকে নামে বেনামে অন্তত 50,000 কোটি টাকা বের করে নেয় চট্টগ্রাম ভিত্তিক এই গোষ্ঠী। আমাকে দেখতে হবে। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। এখনও আতঙ্ক কাটেনি নাটোরের পিলখানা এলাকার স্বর্ণের বাজারে। নিরাপত্তা নিশ্চিতে প্রতি রাতে ব্যবসায়ী ও শ্রমিকরা হাতে লাঠি নিয়ে পাহারা দিচ্ছেন। পুলিশ ফাঁড়ি থাকলেও সেখানকার পুলিশের কাছে অস্ত্র না থাকায় তারাও অনিরাপদ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশ ব্যবসায়ী যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলে জানান পুলিশ সুপার। আল মামুনের পাঠানো তথ্য ও রকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। লাঠি রড হাতে নিয়ে রাতে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। এমনকি পুলিশ ফাঁড়ির সামনেও তাদের অবস্থান। প্রতি রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত এভাবেই নাটোর শহরের পিলখানা এলাকার স্বর্ণের বাজার পাহারা দেন ব্যবসায়ী ও এলাকাবাসী। বাজারের প্রবেশ মুখে পুলিশ ফাঁড়ির অবস্থান হলেও দায়িত্বে আছেন নিরস্ত্র কয়েকজন পুলিশ সদস্য। শীঘ্রই ফাঁড়ির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবি তাদের। পুলিশ থাকলেও পুলিশ হাতে অস্ত্র নাই, সারাদিন ব্যবসা করে নিজের সম্পদ রক্ষার্থে রাত্রি থেকে ডিউটি দিচ্ছে। যতদিন আইন শৃঙ্খলা সুষ্ঠু পরিবেশ না আসবে, আমরা এতদিন এভাবে চালাই যাব। স্বর্ণপট্টিতে একটা ফাঁড়ি আছে, সেই ফাঁড়িতে পুলিশ ছিল না,
যে আমরা আরও ভীত হয়ে আমরা ডিউটিটা জোরদার করি। আমরা আমাদের এই এলাকার এবং প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা প্রশাসনের নিকট পূর্ণ নিরাপত্তা দাবি করছি। আপাতত স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করছি, ঠিক আছে, চলতেছে। হ্যাঁ, আর ব্যবসায়ীদের সাথে আছি, কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য। বর্তমান পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পুলিশ ও ব্যবসায়ী একসঙ্গে কাজ করবে বলে জানান পুলিশ সুপার। স্বর্ণপট্টিতে যেন কোনো রকম কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয়, কোনো রকম যেন অপরাধ না ঘটে, সেজন্য কিন্তু আমরা একযোগে কাজ করে যাচ্ছি। নাটোরের পিলখানা এলাকায় প্রায় 200 স্বর্ণালংকারের দোকান রয়েছে। সময় সংবাদ, নাটোর। বাংলা সময় আরও থাকছে। দুটি সেতুর অভাবে জয়পুরহাটের সদর উপজেলায় ভোগান্তিতে অর্ধশত গ্রামের মানুষ। ঝুঁকি নিয়েই খেয়া নৌকায় পার হচ্ছেন নদী। শিগগিরই সেতু নির্মাণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যার ঘটনা পুনঃতদন্ত এবং জওয়ানদের চাকরি পুনর্বহালের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করা হয়েছে। দুপুরে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধনে অংশ নেয় চাকরিচ্যুত ও সাজাপ্রাপ্ত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। বক্তারা বলেন, 2009 সালের 25 ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনা কর্মকর্তাদের হত্যার নীল নকশা করেন। খুন ও গুমের পর দেশের হাজার হাজার নিরীহ বিডিআর সদস্যকে মিথ্যে মামলার মাধ্যমে সাজা দেয়। 18,000 বিডিআর জওয়ান এখনও মানবেতর জীবনযাপন করছেন। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্ত করে সঠিক বিচার ও জওয়ানদের চাকরি পুনর্বহালের দাবি জানান বক্তারা। এদিকে যশোরে চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়। আখ সংকটে টানা 10 বছর ধরে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ নাটোর চিনিকল। তবে সরকারি পর্যায়ে আখের দাম বাড়ানোর কারণে এবছর চাষ বেড়েছে। এই অবস্থায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার 1.5 গুণেরও বেশি পরিমাণ আখ মাড়াইয়ের আশা করছেন সংশ্লিষ্টরা। কৃষি বিভাগ বলছে, কৃষক লাভবান হওয়ার পাশাপাশি সংকট কাটবে চিনিকলটির। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় গত কয়েক বছর ধরে আখ উৎপাদন কমিয়ে দেন নাটোরের কৃষক। কমে যায় নাটোর চিনিকলের উৎপাদন। সংকট সমাধানে গত 2 মৌসুমে প্রতিমন আখের দাম 40 টাকা করে বৃদ্ধি করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। 2024-25 মৌসুমের নভেম্বরে আখ মাড়াই শুরু করবে চিনিকলটি। এই মৌসুমের জন্য প্রতিমন আখ 20 টাকা বাড়িয়ে 240 টাকা নির্ধারণ করা হয়েছে। মূল্য বৃদ্ধিতে আবারও বেড়েছে আখ চাষ। শুধু নাটোর চিনিকল জোনেই গত মাড়াই মৌসুমে 4,758 একর ও চলতি মৌসুমের জন্য 7,752 একর জমিতে আখের আবাদ হয়েছে। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। 40 টাকা বাড়ার পরে আমি আবার কি করলাম, আরো 6-7 বিঘা জমি আগ্রহ করে লাগাইলাম। লাগানোর পরে আবার শুনতেছি যে আরো 40 টাকা বাড়ায় দিছে। আগ্রহী হয় 3 বিঘা জমি, আগে 2 বিঘা ছিল, এখন 3 বিঘা জমি করছি। আমরা আশা করতেছি এবার আরও আখ সরবরাহ হবে, তাতে করে চিনিকল লাভবান হবে। চিনিকলটি প্রতি মৌসুমে 15,000 মেট্রিক টন চিনি উৎপাদনের সক্ষমতা থাকলেও পর্যাপ্ত আখ না পাওয়ায় আগামী মৌসুমে 90,000 মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 90,000 মেট্রিক টন আখ মাড়াইয়ের জন্য পাওয়া যাবে এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী চিনি উৎপাদন করতে সক্ষম হব। কৃষি বিভাগ বলছে, নাটোর চিনিকল জোনে এবার প্রায় 1.5 লাখ মেট্রিক টন আখ উৎপাদন হবে। সংকট কাটবে গত 10 বছরের। আমরা আশা করছি যে এই আখগুলো কৃষকেরা চিনিকলে সরবরাহ করে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং চিনিকল সমৃদ্ধ হবে। নাটোর চিনিকলের তথ্য মতে 2024-25 মৌসুমে ও প্রতিষ্ঠানে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,130 মেট্রিক টন। সময় সংবাদ, নাটোর। দুইটি সেতুর অভাবে জয়পুরহাটের সদর উপজেলায় ভোগান্তিতে আছেন প্রায় অর্ধশত গ্রামের মানুষ। ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় প্রতিদিন নদী পার হচ্ছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, 2টি পয়েন্টে সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন দপ্তরে দিনের পর দিন ধর্ণা দিয়েও মেলেনি কোনো সমাধান। তবু শিগগিরই সেতু নির্মাণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের রিপোর্টে।
জয়পুরহাট সদর উপজেলার আমদা ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে তুলসীগঙ্গা নদী। নদীর পাশেই মুরারিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্থানে একটি সেতুর অভাবে পশ্চিম দিকের অন্তত 60টি গ্রাম থেকে আসা প্রায় 200 শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে নৌকায় প্রতিদিন আসা যাওয়া করতে হয়। পাশাপাশি নদীর দুই পারের মানুষের কৃষিপণ্য পরিবহন ও শহরে যাওয়ার জন্য প্রতিনিয়ত নদী পার হতে হয় নৌকায় করে। আমরা যখন এই নৌকা চড়ে আসি তখন আমাদের একটা আতঙ্ক হয়, এখানে একটা ব্রিজ হলে ভালো হবে। নদীর ওই পার থেকে আসাটা শিক্ষার্থীদের জন্য খুব কষ্টকর হয়ে পড়তেছে। অভিভাবকেরা যেমন চিন্তিত, আমরা অনেক চিন্তিত থাকি। অন্যদিকে জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়ন ও পাঁচবিবি উপজেলার আইমা রসুলপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলা ছোট্ট যমুনা নদীর মাধবঘাটে সেতু না থাকায় দড়ি টানা নৌকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছেন হাজারো মানুষ। জনপ্রতিনিধিদের আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে সেতু নির্মাণ কাজ। মাধবঘাট থেকে জয়পুরহাট শহরের দূরত্ব 4 কিলোমিটার হলেও বিকল্প পথে 15 কিলোমিটার ঘুরে যেতে হয় অন্তত 40 গ্রামের মানুষকে। কোনো অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারি না, ওই শিমুলতলি হয়ে যেতে হয় বা চোখ সময় ঘুরে যেতে হয়, যাতে যাতে আমাদের উগির অসুস্থ হয়ে যায়। এটা ব্রিজের একান্ত দরকার। দুটি পয়েন্টে সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন দফতরে দিনের পর দিন ধর্ণা দিয়েও মেলেনি কোনো সমাধান। তবে শিগগিরই সেতু নির্মাণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। বিভিন্ন দরখাস্ত দিয়েও আমি কোনো প্রতিকার এখন পর্যন্ত পাইনি। এখানে একটা ব্রিজ হলে অত্র অঞ্চলের মানুষ সহ কোমলমতি শিশুরা পড়ালেখার একটা সুষ্ঠু পরিবেশ পাবে। ডিও লেটার নিয়েছি এবং আমরা আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে এটা যে কোনো প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করব। দুটি সেতুর অভাবে জয়পুরহাটের সদর উপজেলায় ভোগান্তিতে আছেন প্রায় অর্ধশত গ্রামের মানুষ। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বগুড়া শহরের অবস্থা এখনো থমথমে। ধস নেমেছে হোটেল, রেস্তোরাঁ ও ফুড কোর্টের ব্যবসায়। এ কারণে লোকসানে শহরের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। অবস্থায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি ব্যবসায়ীদের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। এক মাস আগেও বগুড়ার হোটেল, রেস্তোরাঁ ও ফুডকোর্টগুলো দিনরাত ক্রেতা সমাগমে ভরপুর থাকত। এখন চিত্র একদমই ভিন্ন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতায় শহরের হোটেল, রেস্তোরাঁগুলো বেশিরভাগ সময় থাকছে ফাঁকা। ব্যবসায়ীরা বলছেন গত এক মাসে তাদের বিক্রি অন্তত পক্ষে 70% কমে গেছে। এতে শহরের হোটেল, রেস্তোরাঁগুলোতে লোকসান হয়েছে প্রায় 10 কোটি টাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলেও ক্রেতার দেখা মিলছে না। এমনকি বকেয়া আছে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ। যে কর্মচারীগুলো আমাদের এখানে কাজ করছেন তাদের বেতন দেওয়াটা তো খুবই মুশকিল হয়ে গেছে। এমনকি তাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা করাটাও আমাদের জন্য অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। ব্যবসা ধরে রাখাটাই আমাদের কঠিন হয়ে গেছে, যার জন্য আমরা বেতন সপ্তাহে সপ্তাহে কিস্তিতে নিচ্ছি। আশা করি এগুলো কাটিয়ে উঠে ভালো একটা ব্যবসার দিকে আমরা অগ্রসর হব। ট্যাক্স কমানোর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের কাছে দাবি ব্যবসায়ী নেতাদের। এই শিল্পের সঙ্গে যারা জড়িত সবাই আমরা ক্ষতিগ্রস্ত। সেই ক্ষেত্রে যদি আমাদের কারো ব্যাংক লোন লাগে বা অন্যান্য সাপোর্ট লাগে, এই দিকটাও আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যে সরকার যেন এই দিকটাও বিবেচনা করে। বগুড়া শহরে শতাধিক হোটেল, রেস্তোরাঁ রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা। 2 সেপ্টেম্বর জেলা ও মহানগরের র্যালি। সন্ত্রাস ঠেকাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়।